একটা ব্র্যান্ড নিউ বাইক কিনতে গেলে অনেক কিছুই হয়তো খেয়াল করতে হয় না, শুধু দাগ টাগ পড়ছে কিনা বা আনতে গিয়ে গুতা টুতা লাগছে কিনা, অ্যালাইনমেন্ট নষ্ট হয়েছে কিনা ট্রাকে ক্যারি করার সময়, এই সমস্ত ব্যাপারগুলোই আমরা আসলে খেয়াল করি। কিন্তু একটা ইউজড বা প্রি ওন বা সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনতে চান, সেটা রেজিস্টার্ড হোক আর আনরেজিস্টার্ড হোক, তাহলে বেশ কিছু জিনিস আমাদের খেয়াল করে ওই বাইকটা কেনা লাগে। এর মধ্যে মেইন যে ব্যাপারগুলা, ওটার ফার্স্ট হচ্ছে আউটলুক অ্যান্ড ওই যে ওই ব্যাপারগুলা যে আসলে কোন জায়গায় কতটুকু দাগ পড়ছে, রং কতটুকু নষ্ট হয়েছে, সাসপেনশনের অ্যালাইনমেন্ট অ্যান্ড বাইরে থেকে দেখতে গুতা টুতা আছে কিনা, অ্যালাইনমেন্ট তো পরের ব্যাপার, এগুলো আমাদেরকে খেয়াল রাখা লাগে। ডিস্ক কতটুকু ক্ষয় হয়েছে, চাকা কতটুকু ক্ষয় হয়েছে, অ্যান্ড ইঞ্জিনের কী কন্ডিশন আছে এগুলা। তবে মেইন যে ব্যাপারগুলা, প্রথম হচ্ছে আউটলুক, এরপরে হচ্ছে ইঞ্জিন যেটাকে বাইকের হচ্ছে প্রাণ বলা হয়, তারপরে মিটার অ্যান্ড বাইকের ভাইব্রেশন কন্ডিশন আর কি। বাইক তো কাঁপবেই, কারণ এটা ইঞ্জিন যেহেতু পাম্প করে বাইক কাঁপবেই, কিন্তু ভাইব্রেশন কন্ডিশনটা কীরকম আছে, অ্যান্ড তারপরে হচ্ছে পেপার। এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে একটু ডিটেইলে আলাপ আলোচনা করব, তবে এক জায়গায় দাঁড়ায় না, অবশ্যই আমরা বাইক চালাতে গিয়ে আলাপ আলোচনা করি। এর মধ্যে প্রথমেই বলবো, অফিসিয়াল বাইক কিনলে যে সুবিধাটা আপনি পাবেন, সার্ভিস সেন্টারে গেলেই হচ্ছে ডিটেইল পেয়ে যাবেন যে বাইকটার অবস্থা কি, কত কিলোতে কি চেঞ্জ করছে, অ্যান্ড লাস্ট সার্ভিস কত, তখন কিলোমিটার কত ছিল, এবং শুরু থেকে এই পর্যন্ত বাইকটার রেকর্ড কি আছে। এইগুলা এখন অ্যাপের মাধ্যমেও বিভিন্ন অফিসিয়াল কোম্পানি বা অফিসিয়াল শোরুম বা অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো আপনাকে দেখায় দিতে পারতেছে। এখান থেকে নামাটা তো একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমরা কিন্তু ঘুরবো ফিরবো আর কথা বলবো, এক জায়গায় দাঁড়ায় কথা বলবো না। যেখানে ফার্স্টে ছিলাম, বাইকের আউটলুক অবশ্যই গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা বলি যে আসলে বাইকটা কে কিনতেছে ওর উপরে ডিপেন্ড করবে হচ্ছে বাইকটা কীরকম সে কিনতেছে। একটা লোক, তার পছন্দ কিন্তু বিভিন্ন রকম। একটা লোক যখন একটা বাইক কিনবে, যদি সেটা স্পোর্টস বাইক হয় তাহলে ওইটা বুঝতে হবে যে ওইটা কোন ধরনের ছেলেবেলেরা কিনবে। যদি ওইটা কমার্শিয়াল পারপাস কোনো বাইক হয়, তাহলে সে চিন্তা করবে হচ্ছে কত অল্প তেলে আমার বাইকটা কতটুকু চলে এবং যাতে আরামদায়ক হয়। যারা লং ট্যুর করবে তাদের জন্য ফুয়েল মানে এফিসিয়েন্সি তো অবশ্যই। এরপরে তারা আবার চিন্তার মধ্যে রাখবে যে কমফোর্টের ব্যাপারটা ঠিক আছে কিনা, এবং তারপরে এটাও তারা চিন্তার মধ্যে রাখবে যে আসলে বাইকটা নিয়ে দীর্ঘ সময় চালাইলে বাইকটা তাকে কতটুকু লং লাস্টিং সার্ভিস দিতে পারতেছে, মানে হার্ডই কতটুকু হার্ড ওয়ার্ক বাইকটা করতে পারতেছে। তো এরকম কিছু ব্যাপার আছে। তো আমরা ফার্স্টে আসি আউটলুকের মধ্যে আমরা একটা বাইকের অবশ্যই প্রত্যেকটা কোণা দেখবো, এইজেসগুলা দেখবো যে কি অবস্থায় কি আছে। যেমন হ্যান্ডেলের এই কর্নার, ব্রেকের এই কর্নার, ক্লাচ হ্যান্ডেল, তারপরে লুকিং গ্লাসের কোণা, পেছনের যে কিট আছে, ট্যাঙ্কের কোণা, সামনে পিছনে, এই সমস্ত ব্যাপার। এবং রিমটা খুব ভালো মতো দেখবো যে রিমের কোনো জায়গায় কোনো গুতা বা কোনো কিছু আছে কি না। অবশ্যই টেস্ট রাইড দিয়ে তো আমরা হাই স্পিডে এগুলা চেক করবই, বাট এই জিনিসগুলো প্রথমে দেখতে হবে যে কোনো জায়গায় গুতা আছে কিনা, এবং ওই গুতার অবস্থাটা দেখেই বোঝা যাবে যে আসলে বাইকের অবস্থাটা কতটুকু খারাপ হইতে পারে। এবং গুতাগুলা খাওয়ার পর ওইটাকে আবার রিপেয়ার করা হয়েছে কিনা, রিটাচ করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো অবশ্যই মাথার মধ্যে রাখা লাগবে, তা নাহলে কিন্তু ফাপড় ভাই। আচ্ছা, এই গেল ব্যাপার। রং টং ঠিক আছে কিনা এটাও জরুরি। আসলে রোদে রাখলে অনেক সময় রং নষ্ট হয়। দিনের বেলা যারা রাইড করে তাদের বাইকের রং নষ্ট হয়। আবার আমরা যেমন রাতে বাইক চালাই, আমার এই বাইক এখনও যদি ধুয়ে দেখান তাহলে কেউ হয়তো নতুন বলবে। এবং আরেকটা জিনিস দেখবেন এইভাবে ধরে যে পলিশ করা কিনা, একদম নতুনের মতো থাকলে, পলিশ করা যদি থাকে তাহলে ওই বাইকটার মধ্যে তেলতেলা একটা ভাব থাকবে। এখন এখানে আবার কথা আছে, যদি ন্যানো কোটিন টাইপের কোনো কোটিং করা থাকে তাহলে তেলতেলা ভাবটা হয়তো বা থাকবে না, কিন্তু এটার মধ্যে আয়নার মতো একটা ব্যাপার চলে আসবে। রঙের পরেও একটা এক্সট্রা শেডের মতো, একটা আয়নার মতো একটা ব্যাপার দেখা যাবে, মনে হবে যে একদম ভেজা, নিজেকে নিজে দেখা যাইতেছে। ওইগুলা করা থাকলে কিন্তু ভাই কালার যদি খারাপও থাকে, আপনি সাময়িক এটা ধরতে পারবেন না, এবং দেখা যাবে যে বাইকটা যখন শ্যাম্পু দিয়ে একবার দুবার ধুবেন তারপরে আসল কালারটা বের হবে, ওই কোটেনের যে তেলতেলা ভাবটা ওইটা উঠে যাওয়ার পর। এই কিছু ব্যাপার। এরপরে হচ্ছে বাইকের ইঞ্জিন। এখন ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে প্রথমত স্টার্ট দিয়ে দেখবেন যে বাইকের সাইলেন্সার পাইপ দিয়ে যে আওয়াজ বের হইতেছে, ওর বাইরে সামনে ইঞ্জিন থেকে কি কোনো আওয়াজ আসতেছে কিনা। সেটা টিক 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 আওয়াজ হইতে পারে, ঢক 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 আওয়াজ হইতে পারে, এরকম বিভিন্ন রকমের আওয়াজ বাইক থেকে বের হইতে পারে। এই আওয়াজগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন পিস্টন যদি উইক থাকে বা রিং যদি উইক থাকে তাহলে একটা ঘটর আওয়াজ হইতে পারে। তারপরে কানেক্টিং যদি বাঁকা থাকে ঘটর আওয়াজ হইতে পারে। ট্যাপেটের অ্যাডজাস্টমেন্ট যদি এদিক সেদিক থাকে তাহলে টিক 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 ঘস এরকম আওয়াজ হইতে পারে। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে একটা নর্মাল বাইকে আওয়াজ কেমন থাকে অ্যান্ড কত কিলো চলার পরে বাইকটার আওয়াজ কেমন হয়েছে। কিছু যদি বাইক দেখেন আপনি ভালোভাবে মেনটেন করা হয়েছে, ওই বাইক 20,000 কিলো চললেও না সাউন্ডে পার্থক্য পাবেন না।
কিছু বাইক 2000 কিলোতেই সাউন্ডের পার্থক্য পাবেন। এই কারণে হচ্ছে ব্রেক ইন পিরিয়ডটা বাইকের সেফলি সবাইকে চালাইতে বলা হয়, কারণ ওই টাইমে আপনি যদি, ওইটা হচ্ছে একটা বাইকের ভিত্তিপ্রস্তর, মানে ফাউন্ডেশন বলা যায়, ওই ফাউন্ডেশন যদি ভালো হয় তাহলে উপরের বিল্ডিং অবশ্যই ভালো হবে। এ হচ্ছে ইঞ্জিনের আওয়াজের ব্যাপার গেল। এরপরে কি দেখবেন, এরপরে ইঞ্জিনটাকে একটু ঘটিয়ে খাটিয়ে দেখতে হবে। যেমন দেখেন, এই ইঞ্জিনের মধ্যে সিল থাকে, এই যে এই সমস্ত জায়গায় সিল খোলা হইলে বোঝা যায়। এখন এই যে এখানে একটা তেলতলা ভাব আছে, এটা হলো চেনের তেলতলা ভাব, এটা না। এই সমস্ত জায়গায় সিল টিল যদি খোলা হয়, ধরেন এই তেলতলা ভাবে দিক দিয়ে যদি লিক ঠিক করে, ওটা দেখতে পারেন। গ্যাস হইলে এই গ্যাস কিটগুলা নষ্ট হয়ে যায়, এগুলা অবশ্যই দেখবেন। তবে হ্যাঁ, অনেক সময় গ্যাস কিট এমনিও নষ্ট হয়, টেম্পার গেলেও নষ্ট হয়, অনেক বাইক অনেক সময় পড়ে থাকে অনেক দিন। তো এই যে এই সমস্ত গ্যাস কিটগুলো দেখবেন। আর যদি কোনো কারণে দেখেন যে একটু আপনি মানে কোনো কারণে আপনার সন্দেহ হচ্ছে, জিজ্ঞেস করবেন যে গ্যাস কিট কি চেঞ্জ করা হয়েছে বা ইঞ্জিনের কাজ করা হয়েছে কিনা। গ্যাস কিট চেঞ্জ করাটা কোনো বড় ইস্যু না, ক্লাস প্লেট চেঞ্জ করাটা কোনো বড় ইস্যু না। এই স্ক্রুগুলা দেখবেন যে স্ক্রুর কোনাগুলো নষ্ট হয়েছে কিনা। যদি খুব ভালো মানের কোনো পার্টস মানে ইকুইপমেন্ট দিয়ে আনস্ক্রু করা হয় তাহলে দাগ খুব একটা বোঝা যায় না। তবে যত নিখুঁতভাবেই করুক না কেন, একটু হলেও বোঝা যাবে। এটা দেখবেন যে ইঞ্জিন খোলা হয়েছে কিনা। খোলা ইঞ্জিনের খেলা এক, আর খোলা যদি না থাকে খেলা আরেক। ব্যাপারটা হলো এরকম, ইঞ্জিন আসলে খুলে রিবিল্ড করলে কখনো আগের মতো হবে না, প্রথমের মতো। কারণ ইঞ্জিনের সাথে সাথে অনেক কিছু ক্ষয় হয়, তো নতুন যে জিনিসগুলো লাগাবেন ওগুলো এক সাইজে দিক সেদিক করে লাগাইতে হয়, এই ধরনের কিছু ব্যাপার আছে। এজন্য একটু বাজেট বাড়ায় আসলে একটু কম কিলো চলা বাইক কেনা ভালো। বেশি কিলো চললে, ধরেন একটা বাইক আপনি কিনছেন 40,000 কিলো, এখন ওইটার ইঞ্জিন সামনে নষ্ট হবেই। ওই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ইঞ্জিন রিবিল্ড করা থাকলেই বরং আপনার জন্য ভালো। আর যদি রিবিল্ড করা না থাকে, ওই স্টক ইঞ্জিনই হয়, তাহলে ওটা নষ্ট আপনার হাতে হবে। তো এটার কিলোমিটার খুব জরুরি। তাহলে গেল হচ্ছে আউটলুক অ্যান্ড ইঞ্জিন। এরপরে হচ্ছে মিটার। সবচেয়ে বেশি 2 নাম্বারই যে জিনিসটা নিয়ে হয়, মানে পুরাতন বাইক কিনতে গেলে সবচেয়ে বেশি 2 নাম্বারই কোন জিনিসটা গিয়ে হয়, মানে কোন জিনিসটায় গিয়ে হয়, ওই জিনিসটার নাম হচ্ছে মিটার। কারণ মিটার দেখিয়ে আপনি একটা বাইককে জাজ করবেন, যারা হচ্ছে না বুঝে। অ্যান্ড ম্যানুফ্যাকচার ইয়ার যেটা, ওটা আমি পেপারে আসতেছি ওইটার ব্যাপারে। তো মিটারে হচ্ছে কত কিলো চলছে, অডোতে যদি যান তাহলে দেখতে পারবেন। অ্যান্ড অডো যদি ধরেন 20,000-এর মধ্যে হয়, তাহলে ওই বাইক কিনা আমি বলবো যে ঠিক আছে। এবং মিটার অথেন্টিক কিনা এটা বোঝা খুবই মুশকিল। আগে এক সময় বোঝা যায় তো মিটার খোলা হইলে ওই সিল টিল এগুলার ব্যাপার। তো এখন এগুলা কে মিটার খুলে দেখবে যে সিল ছিঁড়ছে কিনা বা কিছু। আর যদি সিল একটা লাগায়ও দেয়, আপনি কি ওটা ধরতে পারবেন? মিটার যদি অল্প কিছু কমায় তাহলে বোঝাও যায় না। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই সার্বিক যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা মানে এটা বোঝা সবচেয়ে বেশি সমস্যা, যে মিটার এখন অরিজিনাল কি ডুপ্লিকেট। এই জন্য অফিসিয়াল বাইক কিনলে সেই বাইকটার রেকর্ড হচ্ছে অফিসিয়ালি থাকে, ওটা সার্ভিস সেন্টারে একদম সারা দেশে আপনি যেখানে যান, ন্যাশনাল পুরা ব্যাপারটা। আপনার বাইক যেই কোনাতেই সার্ভিস করান না কেন অফিসিয়াল, ওই বাইকের লাস্ট কিলোমিটারটা আছে লাস্ট সার্ভিসের। এই জন্য অবশ্যই যে বাইকটা আপনি নেবেন ওই বাইকটার সার্ভিসগুলো ঠিক মতো করছে কিনা, কোন কোন ডেটে করছে, এইটা জেনে তারপরে নেওয়াটা সবচেয়ে ভালো হবে। তাহলে মিটারের একটা গ্যারান্টি পাবেন। আর মিটারে যাই থাকুক চাই না থাকুক, মোটামুটি একটা বাইকের, এরপর আমরা টায়ারে যাব। টায়ার দেখলে বুঝতে পারবেন, 20,000 কিলোর নিচে হলে টায়ারে বোঝা যায়। 20,000 কিলোর পরে বাইকের টায়ার ক্ষয় হয়ে যায়, তো টায়ার চেঞ্জ করে ফেলে মানুষ, তখন আর ধরতে পারবেন না। তবে ডিস্ক, চেইন, তারপরে বাইকের যেখানে পা রাখে ফুট প্যাক, বাইকের এই যে ব্রেক অ্যান্ড এই সমস্ত জিনিসের ক্ষয় থেকেও বোঝা যায় যে বাইক কতটুকু চলছে। বিশেষ করে বাম্পায়ার ফুট প্যাক, যে সমস্ত বাইকে হচ্ছে অ্যালুমিনিয়াম ফুট প্যাক সেগুলা, আর যে সমস্তগুলাতে হচ্ছে রাবার ফুট প্যাক, ওগুলাতে আসলে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। এ হলো অবস্থা। অ্যান্ড আমরা তারপরে আসি ওই চাকা বা এই জিনিসগুলাই। অ্যান্ড এরপর রিমের ব্যাপারটা কি জানেন? একটু জোরে না চালাইলে আপনি বুঝতে পারবেন না। রিম যদি কালার করা থাকে তাহলে তো আরও বুঝতে পারবেন না। টিম টাল থাকতে পারে, টাল ভাঙ্গানো থাকতে পারে, এবং ভাঙ্গানোর পরে যদি কালার করে ফেলে তাহলে তো মানে ধরা তো খাইছেনি। তবে রিমের অরিজিনাল যে ডিকেলি মনে হয় বলে, স্টিকারগুলো যেগুলো থাকে ওইগুলো একটু খেয়াল রাখতে হবে যে অরিজিনাল আছে কি না, নাকি চেঞ্জ করা হয়েছে। কারণ যদি টাল ঠিক করে তাহলে ওই স্টিকারগুলো নষ্ট হবেই, এটাই হলো ব্যাপার এই জিনিস। অ্যান্ড একদম লাস্টে হচ্ছে বাইকের পেপার। আগে আমাদের ছিল 3টা, একটা হচ্ছে ব্লু বুক, একটা হচ্ছে ট্যাক্স টোকেন, আর আরেকটা ছিল হচ্ছে ওই বিমা, যেটা বিমা ইন্স্যুরেন্স। অ্যান্ড ইন্স্যুরেন্স তো এখন লাগে না বাইকের, থার্ড পার্টি ইন্স্যুরেন্স তো লাগে না। তো এখন হচ্ছে রেজিস্ট্রেশনের অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি অল্প কিলো চলা থাকে, আর যদি বেশি কিলো চলা থাকে তাহলে হচ্ছে ব্লু বুক থাকবে। অ্যান্ড যেই মালিকের নামে বাইক, সেই মালিকের নামে ব্লু বুক বা ওই ইটা যদি না থাকে,
অ্যাকনোলেজমেন্ট পেপার যদি না থাকে তাহলে অবশ্যই ওই বাইকটা আপনি কিনবেন না, কারণ ওই যেই লোকের কাছ থেকে আপনি বাইক কিনতেছেন সেই লোক নিজেই তো এখন ওই বাইকের মালিক হয় নাই অফিসিয়ালি। তা আপনি কিভাবে তার কাছ থেকে বাইক কিনেন? যার নামে বাইক তার কাছ থেকে বাইকটা কিনতে হবে এক, আর দ্বিতীয়ত অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি থাকে তাহলে ফিঙ্গার হইতে হবে, মানে সিস্টেমে নতুন মালিকের নাম উঠতে হবে। মালিক প্রথম না দ্বিতীয় এটা কোনো বড় ইস্যু না, বড় ইস্যু হচ্ছে দ্বিতীয় মালিক যদি হয় তাহলে তার নামে বাইকটা ইস্যু হয়েছে কিনা, তার নামে বাইকটার নাম ট্রান্সফারটা হয়ে গেছে কিনা। যদি গিয়ে থাকে তাহলেই সে আপনার কাছে বিক্রি করতে পারবে, আর যদি তা না হয় তাহলে সে তো নিজেই মালিক না, আপনার কাছে কি বিক্রি করবে? এই জিনিসটা খেয়াল রাখবেন এক। আর দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট মালিক হইলে তো কোনো ঝামেলাই নাই, অ্যান্ড যে মালিক তার ছেলে, তার ভাই বা তার বন্ধু কারো কাছ থেকে বাইক কেনা যাবে না, তাহলে ওটা চুরির বাইক কেনার সামিল হবে। আর যদি নিজেদের মধ্যে পরিচিতর মধ্যে থাকে ওটা অন্য ইস্যু। অ্যান্ড যেটা করবেন, বাইক কেনার পরের দিনই বা বাইক যেদিন কিনবেন ওই দিনই চেষ্টা করবেন বাইক দেখে দেন নামটা ট্রান্সফার করে নিজের নামে নিয়ে নেওয়ার। এই হচ্ছে পেপারের ব্যাপার। অ্যান্ড যদি ট্যাক্স টোকেনের ব্যাপার বলেন, 10 বছরের ট্যাক্স টোকেন হইলে একটু ঝামেলা, ওইটা মানে যেই নামে প্রথমে করা হয়েছে ওই নামেই থাকবে, পেপার আপনার নামে হবে কিন্তু ট্যাক্স টোকেনটা আর আপনার নামে হবে না। হওয়ানো যায় বাট না হইলেও কোনো প্রবলেম নাই। আর যদি 2 বছরে থাকে তাহলে আপনার নামে যখন বাইকটা চলে আসবে সেকেন্ড বছরে গিয়ে হচ্ছে ট্যাক্স টোকেনটা আপনার নামে হয়ে যাবে, মানে পরের বার যখন আবার ট্যাক্স টোকেন করবেন তখন ওইটা আপনার নামে যদি পেপার থাকে আপনার নামে ট্যাক্স টোকেন হবে। এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো যদি খেয়াল রেখে বাইক কেনেন তাহলে বাইক কেনাতে আশা রাখি ঠকবেন না। অ্যান্ড প্রথমে একদিনে এই এক্সপিরিয়েন্সগুলো হয়ে যাবে না, এটাও সত্যি কথা। এই জন্য আপনি যখনই কোনো বাইক কিনবেন বা কিছু একটা এক্সপার্ট লোক সাথে নিয়ে তার পরামর্শে বাইক কিনবেন। কোনো পাকনা পোলাপান নিয়ে বাইক কিনেন না, এরা আসলে বুঝে কম বলে বেশি। এজন্য সিনিয়র কেউ যে বাইক বুঝে তার কাছ থেকে বাইক কিনবেন। আর সবচেয়ে আমি যেটা ভালো কথা বলবো, যেখান থেকে বাইক কিনবেন সোর্সটা যাতে অথেন্টিক হয়। যেমন অথেন্টিক কোনো শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনেন তাহলে আপনি একটা বাজে জিনিস পাইলে সেই শোরুম আপনাকে ওই জিনিসটা সলভ করে দিবে। আর যদি ওই যে তুংফুং শোরুমে যান তাহলে বাইক কেনার পরে হয়তো আপনাকে আর চিনবেও না। এ হচ্ছে ব্যাপার। যাক, এই অল্প কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আজকের ভিডিওটা অন করছিলাম। জিমে গেছিলাম, জিম থেকে বাসায় ফিরতেছি, ভাবলাম আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে রাখি। এরপরে এটা নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে এই বাইক কেনা নিয়ে কমেন্ট করবেন, আমি অবশ্যই আবার ভিডিও বানাবো এইগুলা, এই ব্যাপারগুলো নিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এছাড়াও এমনি তো এইগুলা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আর একটু ইন ডিটেল কথা বলার জন্য। অ্যান্ড টেকনিক্যাল ভিডিওগুলো এখন আবার আসবে, এই ধরনের ইনফরমেটিভ বা টেকনিক্যাল এই ভিডিওগুলো আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন যে কোনো সময়, সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো। তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.